My dear student, welcome to English class. Today's lesson is transformation of sentence. আজকে তোমাদেরকে শেখাবো বা আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা চলমান রয়েছে। এটা অলরেডি লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি, 10টা রুল আলোচনা করেছি। এবার রুল নাম্বার 11 আমরা 11 নম্বর রুল আলোচনা করব। এখান থেকে আমরা দেখি মোট বাকি যে কয়টা আছে সেগুলো আলোচনা করব। তা আজকে দেখো, একটা সেন্টেন্স আমি অলরেডি লিখে ফেলেছি, হি অলওয়েজ এগ্রি উইথ মি। যখন থাকবে, অলওয়েজ থাকলে নেভার হয়। আমাদের নেগেটিভ করার সময়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অলওয়েজ থাকলে নেভার হয়। তাহলে আমরা নেগেটিভটা করি আগে। ডাজ নট নেভার, সরি, এখানে নেভার হলে আর ডাজ নট দরকার নেই। অলওয়েজ থাকলে নেভার হয়, তাই না? NEVER। এগ্রির অপোজিট ওয়ার্ড লিখতে হবে, ডিসএগ্রি লিখতে হবে। ডিসএগ্রি উইথ মি। তাহলে দেখো, আমাদের কিন্তু যখন অলওয়েজ থাকে তখন নেগেটিভ করার সময় নেভার বলতে হয়, নেভার আসে, অলওয়েজের পরিবর্তে নেভার আসে। এবং এই যে এগ্রি ভার্বটা আছে, এখানে এগ্রি ভার্বটাকেও পরিবর্তন করে ডিসএগ্রি করতে হয়। মানে এই রকম রুলে, এটা দুটো রুল আছে। একটা শুধু তোমার যে কোনো একটা ওয়ার্ডের পরিবর্তন করলেই হয়, কিন্তু এখানে যখন নেভার অলওয়েজ থাকে, অলওয়েজের ক্ষেত্রে তোমাকে নেভার লিখতে হবে। আবার যেমন আগে একটা আলোচনা করেছিলাম যে হি ইজ এ গুড বয়, তখন কি করতে হয়, একটা ওয়ার্ডের পরিবর্তন করে, হি ইজ নট এ ব্যাড বয়। কিন্তু এইখানে কিন্তু নেভারও পরিবর্তন করতে হবে, অলওয়েজ থেকে নেভার হবে, এবং এখানে প্রিন্সিপাল ভার্বটাকেও নেগেটিভ অপোজিট ওয়ার্ড করতে হবে, মানে এটার অ্যান্টিনিজম করতে হবে। তাহলে এগ্রি থেকে ডিসএগ্রি হলো। এবার আরেকটা দেখো, আমি আরেকটা আলোচনা করি। দেখো, she always comes here. She always remember him. দেখো, এটাও ঠিক একই নিয়মে হবে। এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন কি হবে, দেখো, she never forgets him। ঠিক আছে? তো দেখো, এটা একই নিয়ম। যখন তুমি অলওয়েজ দিবা, অলওয়েজের জন্য নেভার আসবে, আর রিমেম্বারটা পরিবর্তন হয় কী করলো, ফরগেটস হলো। তাহলে এইটা তোমরা নিশ্চয়ই বুঝেছো। এর পরের রুলে যাই, আমরা নেক্সট রুলে যাই। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এইটা দেখো, একটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। সুপারলেটিভ ডিগ্রি যেগুলো আছে সেগুলো যদি আমরা নেগেটিভ করি তাহলে প্রথমে নো আদার দিয়ে শুরু হয়, তাহলে তাহলেই নেগেটিভ হয়ে যাবে। এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে নেগেটিভ হয়ে যায়। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপর ভার্ব লিখবা, সেন্টেন্সে ভার্ব লিখবা, তারপর সো অ্যাজ এর মাঝখানে দিতে হবে এই ডিগ্রিটাকে তুমি
পজিটিভ ডিগ্রি করতে হবে, মানে বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড। তাহলে তারপরে একদম সাবজেক্টটাকে শেষে বসাবা। তাহলে কি হচ্ছে দেখো, এইটা অনেকে তোমরা জানো না যে ডিগ্রি পরিবর্তন রুল হয়তো তোমাদের 6-7 জানা নাই, অথবা আলোচনা হয়েছে তোমরা হয়তো শিখোনি, অথবা শিখেছো কেউ, কিন্তু এইটা তোমাদের সূত্রটা কী হবে, প্রথমে নো আদার বসাবা। যখন সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে, কোনো সেন্টেন্স সুপারলেটিভ ডিগ্রিতে থাকবা এবং এটা যখন নেগেটিভ করবা, তখন প্রথমেই নো আদার বসাবা। তারপর কি বসাবা, একদম ডিগ্রির পরের অংশটা বসাবা, ডিগ্রির পরের যে অংশটা আছে সেটাকে নিয়ে চলে আসবা। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদারের পরে কী হলো, সুপারলেটিভ ডিগ্রির শেষ অংশ। তারপর 2 নম্বর কথা। 3 নম্বর কথা কি, সেন্টেন্সের প্রদত্ত ভার্ব, সেন্টেন্সের যে ভার্বটা আছে সেই ভার্বটা বসিয়ে দেবা। এরপর হচ্ছে তোমার সো অ্যাজ, দেখো সো ডট ডট অ্যাজ, তাহলে সো অ্যাজের মাঝখানে অথবা অ্যাজের মাঝখানে তোমার এই যে সুপারলেটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ডিগ্রি করতে হবে। পজিটিভ ডিগ্রি কী আছে, এখানে বেস্ট আছে, এর পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড। তাহলে গুড বসায় দিল কার মধ্যে, সো অ্যাজের মাঝখানে বসায় দেবা গুড। তারপরে সেন্টেন্সে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা শেষে দিয়ে যা বসাবা, তাহলেই তোমাদের নেগেটিভ হয়ে গেল। এটা কিন্তু একটা ডিগ্রিরও রুল বটে। তো তোমরা যারা ডিগ্রি শিখো নাই তারা এইভাবেই শিখতে হবে। পরে যখন ডিগ্রি শিখবা তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা যে এটা কিভাবে হলো। আপাতত এইভাবে এই নিয়মে শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরের রুলে যাই আমরা। এরপরে দেখো আর একটা রুল আছে, হি হ্যাজ ম্যানি পেন্স। দেখো ওখানে ম্যানি আছে, ম্যানি থাকলে আমরা যখন নেগেটিভ করব তখন কী করতে হবে, হি হ্যাজ নো অথবা নট এ ফিউ, এখানে নট দেবা, ফিউ পেন্স। তাহলে এখানে দেখো যদি ম্যানি থাকে নেগেটিভ করার সময় কিন্তু তার জন্যে এ ফিউ হয়। এটা আমি দেখাচ্ছি, দেখো খেয়াল করো, ম্যানি থাকলে ম্যানি পরিবর্তন হয় এ ফিউ হয়, অর্থাৎ ম্যানি হচ্ছে সংখ্যাবাচক, সংখ্যাবাচকের কারণে এখানে এ ফিউ হবে। আর যদি তোমার হয় পরিমাণবাচক হয় তাহলে কিন্তু তোমার এই রুলটা একটু পরিবর্তন হবে। তাহলে দেখো এইটা আগে শিখো, হি হ্যাজ ম্যানি পেন্স, তাহলে হি হ্যাজ নট এ ফিউ পেন্স, এখানে ম্যানির পরিবর্তে এ ফিউ দিয়ে দিলেই তোমার কিন্তু নেগেটিভ হয়ে গেল। এরপরে দেখো এইটাকে আমি আবার ঘুরিয়ে দিলে কি হবে, দেখো শি হ্যাড এ ফিউ বুকস। যদি আমরা এটা ঘুরিয়ে দিই, প্রথমে এ ফিউ দিলাম, দেখো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে ম্যানি চলে আসবে আবার। তাহলে কীভাবে ম্যানি আসবে, দেখো শি হ্যাড নট ম্যানি বুকস। খেয়াল করো একই জিনিস, কিন্তু ম্যানি থেকে এ ফিউ হলো, আবার এ ফিউ থাকলে ওইটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে ম্যানি বসাতে হবে। তাহলে শি হ্যাড নট ম্যানি বুকস, অথবা এটাকে নো দিয়েও করতে পারবা, শি হ্যাজ নো ম্যানি, নো দিয়েও করা এটা সুবিধাজনক। হ্যাড থাকলে হ্যাডের পরে নো বসা দেবা, হ্যাভ বা হ্যাজ থাকলে নটও হয় নো হয়, তবে এখানে হ্যাড নো ম্যানি বুকস। ঠিক আছে, তাহলে এরপরে পরের রুলে যাই আমরা। তাহলে আমাদের কিন্তু 12 নম্বর রুল হয়ে গেল, আমি কিন্তু লিখি নাই, এটা 12 নম্বর রুল, কিন্তু যেটা গেল সেটা 12, এটা মনে রাখবা। এরপর হবে হচ্ছে 13 নম্বর রুল, 13 রুল নাম্বার 13 নম্বর রুলে কি বলছে দেখো, আবার দেখো এরকম একটা, হি ড্রিঙ্কস, লেখো হি ড্রিঙ্কস মাস মিল্ক, হি ড্রিঙ্কস মাস মিল্ক।
দেখো মাস যখন থাকে, মাসটা কিন্তু পরিমাণ বোঝায়, ম্যানি কিন্তু সংখ্যা বোঝায়, আর মাসটা কিন্তু পরিমাণ বোঝায়। যদি পরিমাণ বোঝায় তাহলে কি হয়, এর পরিবর্তে কিন্তু এ লিটিল আসবে। দেখো আমরা যখন নেগেটিভ করব, হি ডাজ নট ড্রিঙ্ক এ লিটিল, LITTLE, লিটিল মিল্ক। খেয়াল করো, এখানে মাছ থাকলে মাছের পরিবর্তে লিটিল বসবে, এ লিটিল বসবে। আবার আমি যদি ঘুরিয়ে এই কথাটা লিখি, দেখো হি নিডস এ, হি না দিয়ে এটাকে এইভাবে দিয়ে, দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য পট। দেখো দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য পট, যদি এরকম থাকে তাহলে কি এই লিটিল থাকলে কি বললাম, এটা আবার ঘুরে মাছে যাবে, তাহলে মাছ করতে হবে। তাহলে তুমি দেখো, তোমরা দেখো দেয়ার ইজ নট মাছ ওয়াটার ইন দ্য পট। খেয়াল করো, তাহলে মাছ থাকলে এ লিটিল হয়, আর এ লিটিল থাকলে মাছ হয়। এই হচ্ছে দুটা নিয়ম গেল। এরপরে আমরা 13 নম্বর নিয়ম গেল, এবার আমরা 14 নম্বর নিয়ম যাব। 14 নম্বর নিয়ম দেখি কি আছে। 14 নম্বর নিয়ম, দেখো হি সামটাইমস হেল্প দ্য ওল্ড ম্যান। দেখো হি সামটাইম, হেল্পের সাথে এস যোগ করতে হবে, হেল্প থার্ড পারসন, হি থার্ড পারসন, তাই তাহলে সামটাইমস আছে, সামটাইমসের পরিবর্তে কিন্তু আবার অলওয়েজ বসে। দেখো আমরা যখন নেগেটিভ করব তখন হি ডাজ নট অলওয়েজ, হেল্পের সাথে এস আছে, এসটা বাদ যাবে, হ্যাঁ, এখানে ডাজ বসে রয়েছে, তারপরে যা আছে তাই, দ্য ওল্ড ম্যান। আবারও দেখো খেয়াল করো, সামটাইমস থাকলে হচ্ছে আমরা যখন নেগেটিভ করবো তখন অলওয়েজ আসবে। তার আগে আমরা নেগেটিভ করে ফেললাম, ডাজ নট হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে কি হয়, ডাজ নট হয় অথবা ডু নট হয়, তাহলে এটা থার্ড পারসন, তাই এখানে ডাজ নট হয়েছে, হি ডাজ নট। আর সামটাইমস থাকলে তার পরিবর্তে অলওয়েজ হয়, তারপর হেল্প দ্য ওল্ড ম্যান। ঠিক আছে, এইটা একটা সূত্র, সামটাইমস থাকলে অলওয়েজ হয়। ঠিক আছে, এবার আমরা তার পরের সূত্রে যাব। এরপরে 15 নম্বর সূত্র যাব। 15 নম্বর সূত্র দেখো, এ বাবা এসব খুলে গেছে গো, ডান্টি মান্টি সব খুলে যাচ্ছে। 15, এবার কোশ্চিন নাম্বার 15তে দেখো, হ্যাঁ 15তে দেখো যে একটা দি সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো যখন চিরসত্য বোঝাই, চিরসত্য বোঝালে তোমার এইটা নেগেটিভ কিন্তু ইন্টারগেটিভের মতো হয়। কিভাবে দেখো নেগেটিভ হয়, দেখো প্রথমেই তোমার এটাকে ইন্টারগেটিভ করতে হবে, ঠিক আছে, এই দেখো ডাজ নট দিয়ে করতে হবে, ডাজ নট প্রথমেই দিতে হবে, তারপর দ্য সান রাইজেসের রাইজ লিখতে হবে, এস বাদ দিতে হবে, ইন দ্য ইস্ট। খেয়াল করো এই চিরসত্য যেগুলো মানে ইউনিভার্সাল ট্রুথ, সেইগুলো কিন্তু
নেগেটিভ করার সময় কিন্তু ইন্টারগেটিভ করে নেগেটিভ করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আর একটা উদাহরণ দিতে দেখো, বুঝতে পারবে। হেলথ ইজ ওয়েলথ, HCALTH, হেলথ ইজ ওয়েলথ। দেখো এটাকে ইজটাকে আনতে হবে আগে, এটা বি ভার্বের গঠন তো, ইজন্ট হেলথ, তারপরে ওয়েলথ ইজন্ট। এখানে একটা জিনিস আমি ভুলে গেছি, দেখো কোশ্চিন মার্ক হবে, কিন্তু কোশ্চিন মার্ক হবে এখানে, হ্যাঁ এই যে কোশ্চিন মার্ক। হ্যাঁ এবার খেয়াল করো, একই নিয়মে এটাও নেগেটিভ, এটাকেও ইন্টারগেটিভ করতে হয়েছে। দেখো এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা প্রিন্সিপাল ভার্ব আছে, তাই ডাজ নট হয়ে গেছে। আর এটা হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ এখানে ইজটা কিন্তু বি ভার্বের গঠন, এটা কিন্তু এখানে এম ইজ আর, এরা হচ্ছে বি ভার্ব, কিন্তু এখানে মূল ভার্বে কাজ করছে। তো ইজটাকে সামনে এনে ইজন্ট করে দিতে হবে, যে ইজন্ট হেলথ ওয়েলথ, তাহলে এইভাবেই নেগেটিভ করতে হয়। তাহলে আমরা মোটামুটি 15টা রুল শিখে ফেললাম। আগে আমরা 10টা শিখেছি, আজকে আমরা 5টা শিখলাম। তাহলে আমাদের 5টা গেল। আর কি রুল আছে আমাদের? আরও তো 3টা রুল আছে, এই পর্যন্ত মাথায় টাথায় ঢুকছে না তো, আবার চিন্তা করতে হবে। আমি একটা আরও 3টা রুল আছে, 3টা রুল। আচ্ছা দেখি, মনে হলে লিখলাম, না হলে আজকে আলোচনা শেষ করব। হ্যাঁ আচ্ছা, আপনার এই বইটা দেখি একটু শর্ট করে রুলটা একটু মাথায় ঢুকে দিই। আমি সবই রুল তো আলোচনা করলাম, না অসুবিধা নেই, খালি মাথায় রাখতে হবে রুলটা, হ্যাঁ অন্য কিছু নেই। আমি তো না তা দেখুক, আমি তো আর রুল দেখছি না। শোনো, আমি রুল মুখস্থ আছে আমার, খালি ওই রুলটা খালি একটু করে নিতে হবে। দেখুক, অসুবিধা কি? আমি তো দেখতে পাচ্ছি না গো। ট্রান্সফরমেশনটা তো খুঁজছি, চেঞ্জিং, এই জায়গাটা 7-9। রুলটা খালি চোখে আমার মাথাতে ইয়েতে আসলে দেখাও লাগবে না, মানে কোন রুলটা আমি ছাড়া ফেললাম এইটা খালি, অন্য কিছু না। এখন এখানে আছেই কিনা সেটাও একটা প্রশ্ন। 2-7-9 আচ্ছা দেখুন। না সবই রুল আমি আলোচনা করে ফেললাম নাকি? আমার তো সবই রুল মনে হচ্ছে আলোচনা হয়ে গেছে, কিন্তু নাম্বারটা হয়ে গেল কেন? এই যে সব আলোচনা করে ফেলেছি সব। হ্যাঁ হ্যাঁ আমি আলোচনা করে ফেলেছি, কিন্তু নাম্বারটা কেন আমার কম আসলো তাই বুঝলাম না। ওই একসাথে মানে 2-3টার। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাদের কিন্তু সব রুল আলোচনা হয়ে গেছে। যদি 2-একটা ছাড়া পড়ে, আমি সামনের দিনে দেখে আলোচনা আমি আবার দেখব নি। হ্যাঁ তবে আমার মনে হয় রুল ছাড়া পড়ে নাই। হ্যাঁ রুল ছাড়া পড়ে না, আমি সব রুলগুলি মাথার মধ্যে আমার আছে। আমার দেখলাম যে সব রুলগুলো আলোচনা হয়ে গেছে, এরপরেও যদি 2-একটা ছাড়া পড়ে সামনের দিনে আলোচনা করব। তাহলে এখন আমি একটা কাজ করি, তোমাদের কিছু আমি দেবো, কয়েকটা সেন্টেন্স দিই, তোমরা বাড়িতে করবা এগুলো হোমওয়ার্ক, যেটাকে বলা হয় ইভ্যালুয়েশান। ও এটা থাক, অ্যাফার্মেটিভ নেগেটিভ কথাটা না থাকলে তো হবে না। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তাহলে আমরা কয়েকটা দিই, বুঝলা? হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক 1 নম্বর দেখো, হি ইজ অনলি 5
ইয়ার্স ওল্ড। 2 নম্বর দেখো, শি মাস্ট রিড দ্য বুক। she must read the book। 3 নম্বর দেখো, the boy is the tallest in the class। দেখো, the boy is the tallest in the class। এবার 4 নম্বর দেখো,